সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। সেলিম ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই যে আলোচনায় যাব সেটি হলো যে নির্বাচন নিয়ে অনেকের একটি সন্দিহান ছিল, অনেকে সন্দিহান ছিলেন যে এই সরকারের আমলে আসলে নির্বাচনটি কখন হবে, এটি নিয়ে একটি সন্দেহের বিষয় ছিল রাজনৈতিক অঙ্গনে, পাশাপাশি জনমনেও। প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটি হচ্ছে। আমরা এটি দিয়ে আলোচনা শুরু করব। আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে তো নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চিত, কিছুটা ধোঁয়াশা, কিছুটা ফিসফাস, কিছুটা কানাঘুষো এগুলো হচ্ছিল এবং আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে অথবা তার প্রেস সেক্রেটারির পক্ষ থেকে একবার একরকম কথা বলা হয়েছে, কখনো ডিসেম্বর, কখনো জুন, মানে এগুলো বলার প্রেক্ষিতে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই চেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য, এবং সেই মতে আমরা জুন মাসের 2 তারিখে যখন প্রধান উপদেষ্টা সাহেবের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে 32টি রাজনৈতিক দলের মধ্যে 31টি রাজনৈতিক দলে কিন্তু আমরা ডিসেম্বর নির্বাচনটা দাবি করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে উনি আপনার ঈদ উপলক্ষে যে ভাষণটা দিয়েছেন জাতির কাছে, সেখানে আপনার নির্বাচনটাকে এপ্রিলের কথা বলেছেন। তো এপ্রিলটা আসলে নির্বাচনের সময় না। এপ্রিল মাস হলো যে কালবৈশাখী, ঝড়ো হাওয়া, তারপরে আপনার লু হাওয়া, প্রচণ্ড গরম, তারপর পরীক্ষা, রোজা, সব মিলিয়ে আমরা কিন্তু তখন সমস্যারই প্রতিবাদ করেছিলাম এবং আমরা ডিসেম্বর নির্বাচন আদায় করার মধ্যে আমরা এক ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় যখন লন্ডন গিয়েছেন তখন তারেক রহমান সাহেবের সাথে একটা বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে। তারপরেও কিছুটা অনিশ্চিত, কিছুটা ধোঁয়াশা, কিছুটা যদি, কিন্তু ইত্যাদি ছিল। পরবর্তীকালে আপনার এই প্রধান উপদেষ্টার ঘোষণা, নির্বাচন কমিশনে চিঠি দেওয়া, নির্বাচন কমিশন থেকে আবার নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষিতে আমরা ধারণা করতে পারি যে রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। না, নির্বাচন নিয়ে যে শঙ্কার বিষয়টি ছিল যে কবে হবে, সেটি আপাতত কেটে গেছে। সেই যে মেঘ জমা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেটি কেটে গেছে আপাতত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক যে দলগুলো, রাজনৈতিক দলগুলো আছে নিবন্ধিত, তার মধ্যে কয়েকটি দল নির্বাচন কমিশনকে নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে, তাদের নিরপেক্ষতার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছে, এমনকি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে। লেভেল প্লেইং ফিল্ড হতে সময় লাগবে, কেননা তারা এখনও নির্বাচনের যে সময় তার মধ্যে ঢোকেননি, এখনও সেই প্রক্রিয়ার মধ্যে, আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে ঢোকেনি, সেটি হয়তো সময় লাগবে। কিন্তু এই যে নির্বাচন কমিশনকে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, এনসিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বা নানান সমালোচনা। তো আপনার কি মনে হয়, এই ধরনের মন্তব্য তো আমরা বিগত সরকারের সময় শুনেছি, কেননা তখন নির্বাচন কমিশনে আসলেই কোনো মেরুদণ্ড ছিল না। তো এখন আপনার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই আস্থাহীনতা কেন? না, এটা তো সদ্য আপনার একটা ঘোষিত রাজনৈতিক দল, যাদের বয়স খুব বেশি দিন নয় এবং যাদের অভিজ্ঞতা নাই বা যারা ইতিমধ্যে নিবন্ধনও পায়নি, তারা তো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের এক ধরনের প্রচেষ্টা ছিল এবং তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। তারা তাদের দলকে একটু ফুলে ফাঁপিয়ে বড় করার জন্য তারা কিছুটা সময় চেয়েছিল, কিন্তু আমরা তো তাদের বিপরীতে একটা অবস্থান নিয়েছি। পাশাপাশি নির্বাচন কমিশনকে এখন এটা তারা বলার জন্য বলা, নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে এই ধরনের কোনো কাজ তারা করেননি, কারণ তারা এখন পর্যন্ত নির্বাচনের ট্রেনই চালু করেননি। এটা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আপনার এই যে নবগঠিত যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে কিংস পার্টি হিসেবে আমাদের কাছে ব্যাপকভাবে পরিচিত, এবং এই কিংস পার্টিকে আপনার সরকার যে লালন করছেন, আপনার তারা যে প্রোটোকল দিচ্ছেন এবং তাদের ব্যাপারে আপনার সরকারের যেই একটা পজিটিভ একটা মনোভাব, সেটা তো কারো কাছে অজানা নয়। কিন্তু ইতিমধ্যেই তো আপনার তাদের এখানে একটি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, যে কিংস পার্টি কিংবা সরকারের সহায়তা দেওয়া হচ্ছে, নিরাপত্তা থেকে শুরু করে সরকারি সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমরা যাদের সক্ষমতা কম নিরাপত্তা, যাদের ঝুঁকি বেশি নিরাপত্তাহীনতার,
তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, অধিক প্রায়োরিটি দিচ্ছি? না, আমরা তো যারা রাজনীতি করেছি গত 15 বছর 17 বছর সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামের লড়াইতে ছিলাম, আমরা অফলাইন অনলাইনে যারা সোচ্চার ছিলাম, আমাদের প্রত্যেকেরই তো একটা ঝুঁকি আছে। আমরা তো ঝুঁকিটা নিয়েই রাজনীতি করছি, বুঝছেন না সেখানে, এবং ঝুঁকিটা নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের আপনার মিটিংয়ে ডগ স্কোয়াড দিয়ে আপনার চেক করানোটা এটা আমরা দেখিনি আর কি। এটা ওইগুলো স্বরাষ্ট্রমন্ত্রী তো ধরেন বা উপদেষ্টা ইতিমধ্যেই তো বাংলাদেশে বিতর্কিত, ওনাদের কথা খুব একটা আমরা আমলে নেই না আর কি। আমরা মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে এনারা চলে যাবেন, ওনারা স্বস্ব ভুবনে আবার ফেরত যাবেন। এনারা কেউই দেশ পরিচালনা করার মধ্যে সেই দক্ষতা নাই, যোগ্যতা নাই, আন্তরিকতাও নাই, এবং আপনার সেই আকাঙ্ক্ষাও নাই। সুতরাং আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি, এবং যে মানে কিংস পার্টি তাদের মধ্যে ইতিমধ্যে যে আপনার প্রচণ্ড রকমের একটা বিরোধ সৃষ্টি হয়েছে, এটা তো একদম জনসম্মুখে প্রমাণিত হয়েছে, এবং তাদের মধ্যে যে আপনার দক্ষতা বা অভিজ্ঞতার যথেষ্ট অভাব, বালখিল্য আচরণের যে একটা, ওগুলো আমরা দেখছি। আপনার যেই বহুল আকাঙ্ক্ষিত তাদের ভাষায় যে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রের দিন তাদের একটা মানে বড় ধরনের একটা অংশ স্টেক হোল্ডার যারা ওই দলের, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছে, এটা তো মনে হচ্ছে, এবং তাদেরকে আবার শোকজ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আসলে তাদের রাজনৈতিক দলের মানে অবস্থানটা অতটা ভালো নয়, এবং ইতিমধ্যে তারা হয়তো আপনার অন্য রাজনৈতিক দলের সহায়তায় কিছুটা পদযাত্রা করেছে, কিন্তু রাজনীতি তারা ইতিমধ্যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা মনে করি, আপনার যে জনগণ বহুল আকাঙ্ক্ষিত ভোটটা দেওয়ার জন্য প্রস্তুত আছে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদিও এখন পর্যন্ত তারা সেভাবে সক্ষমতাটা প্রমাণ করতে পারছে না, কিন্তু যতদিন যাবে, আর যেহেতু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে মেসিটি পাওয়ার নিয়ে তারা নির্বাচন করবে, সুতরাং আমার মনে হয় যে নির্বাচন নিয়ে শঙ্কা করার কোনো কিছু নেই। আর ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে তো কিছুটা ব্যালেন্স আপনার লেস হয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, সেই দলটা পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা অন্য যারা রাজনৈতিক দল আছে, আমরা ছোটোখাটো রাজনৈতিক দল, পাশাপাশি বিএনপি সহ জোট বা আপনার যুগপৎ আন্দোলনের সঙ্গী সাথীরা সবাই মিলেই আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনটা আমরা দেব। কারণ ইতিমধ্যেই তো আমরা বুঝতে পেরেছি, আমাদের অভিজ্ঞতায় আমরা বলে যে আপনার গণতন্ত্রকে ব্যাহত হতে গেলে, আপনার গণতন্ত্রকে রুদ্ধ করলে এটা পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো ইতিমধ্যে আমরা টের পেয়ে গেছি। সুতরাং আমরা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এবং সেই প্রতিনিধিরা জনগণের রায় মাথায় পেতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, একটা সুশাসন আমাদেরকে উপহার দেবেন। দেশের যে ভঙ্গুর অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে দেশের যে আপনার বিভিন্ন সংকট, এই সংকটগুলোকে তো আওয়ামী লীগ সরকার জিইয়ে রেখেছে, অথবা আওয়ামী লীগ সরকার এই সংকটগুলো সমাধান করতে পারেনি। তারা লুণ্ঠন, আপনার অর্থ পাচার, তাদের দলীয়করণ, আপনার তাদের নিজেদের লোককে বিভিন্ন জায়গায় পদায়ন ইত্যাদিতে ব্যস্ত ছিল। এটার বিপরীতে জনগণের সরকার যদি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে সেগুলো পরিবর্তন হয়ে একটা পরিবর্তিত রাজনৈতিক আর্থসামাজিক অবস্থাতে আমরা পৌঁছতে পারবো বলে এটা আমরা বিশ্বাস করি, এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় আপনার 4 কোটির নতুন ভোটাররা, তারা যারা গত 15 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেবে। আমরা বহুল আকাঙ্ক্ষিত সেই নির্বাচনের প্রতীক্ষা আছে, জাতীয় প্রতীক্ষা আছে, এবং আমরা মনে করছি যে নির্বাচনে একটা ট্রেন একটা চলমান শুরু হয়ে গেছে, এবং এটা ইনশাআল্লাহ নির্বাচন শেষ করে এই নির্বাচনী ট্রেনটা থামবে। এই একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমরা দেখেছি যে বিগত 16-17 বছর আপনাদের জোটের সঙ্গী ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল জামায়াত ইসলামী। 5 আগস্ট পরবর্তী সময়ে আপনাদের সাথে ব্যাপক একটা ঐক্য দেখা গেছে, বিএনপি এবং আপনারা সমমনা যারা ছিলেন। তো 5 আগস্ট পরবর্তী সময় দিন যত গড়িয়েছে, জামাতের সাথে কি আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, নাকি এটি কৌশলগত অবস্থান? না, দেখুন 2022 সালে যখন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়, আপনার তারপরে তো আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, সেখানে কিন্তু জামাত কিন্তু যুগপৎ আন্দোলন করেনি। কখনো তারা মাঠে নেমেছে, আবার কখনো তারা তাদের কৌশলগত অবস্থান নিয়েছে। ইতিমধ্যে তো প্রমাণিত হয়েছে যে জামাতের যে ছাত্র সংগঠন, তারা মানে ছাত্রলীগের শেল্টারে ছিল, ছাত্রলীগের পদ পদবি নিয়ে তারা নিরীহ ছাত্রদের উপর নিপীড়ন করেছে, এবং তারা নিজেদেরকে একদম ছাত্রলীগের চাইতেও বড় ছাত্রলীগ প্রমাণ করার জন্য অনেক কিছুই করেছে। এগুলো আস্তে আস্তে তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। পাশাপাশি জামাত কিন্তু 5 তারিখের পর থেকে 6 তারিখের পর থেকে কিন্তু তারা তাদের একটা ভিন্ন অবস্থান নিয়ে ফেলেছে। 6 তারিখের পরে তারা মনে করেছে আওয়ামী লীগের মাঠের মধ্যে নেই, এই সময় তারা রাজনীতিতে তারা একটা প্রাসঙ্গিক
যদি মানে অবস্থানে তারা যেতে পারে, তারা সেই চেষ্টাতেই এখন পর্যন্ত আছে। তারা কখনো আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, কখনো আপনার মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, কখনো তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, কখনো তারা বিএনপিকে বিভিন্ন অশ্লীল ভাষায় তারা আপনার গালাগালি করে ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা মনে করি যে জামাতের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে এটা আপনার এটা আর মানে নৈকট্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর জামাতের সাথে বিএনপির ঐক্যটাও সেইভাবে, যেহেতু একটা আদর্শিকভাবে একটা বড় ধরনের একটা মানে পার্থক্য আছে, সেক্ষেত্রে জামাতেরকে নিয়ে বিএনপির নতুন করে ভাবার কিছু প্রয়োজন নাই বা ভাবছে না, আমরাও সেটা ভাবছি না। জামাত এককভাবে নির্বাচন করে বাংলাদেশে কখনোই খুব একটা ভালো করতে পারে নাই। ইতিমধ্যে তারা দুই একটা ইসলামিক রাজনৈতিক দলের সাথে তারা কথা বলছেন, বিএনপির বিপরীতে তারা নবগঠিত কিংস পার্টি সহ নিয়ে একটা জোট করার চেষ্টা করছেন। তবে সেই জোটটা আসলে হালে খুব একটা পানি পাবে না, কারণ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ইমান আকিদার প্রশ্নে, দৃষ্টিভঙ্গির প্রশ্নে এবং আপনার চিন্তা ভাবনার প্রশ্নে একটা ব্যাপক একটা পার্থক্য আছে, মত পার্থক্য আছে। এবং সেই মত পার্থক্যটা তারা আপনার কে পাশ কাটিয়ে তারা একটা জোট করে ভোট করবে এটা আমরা কিন্তু মনে করি না। সুতরাং আগামী দিনে ভোট হবে, সেখানে আপনার জাতীয়তাবাদী শক্তির জয় অবশ্যম্ভাবী আমরা মনে করছি। এবং মানুষ কিন্তু দীর্ঘদিন যাবত যে বিএনপি এই জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে যে মানুষের ভোটাধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াইটা করেছে, এই লড়াইটা মানুষের মনের মধ্যে দাগ কেটেছে। যদিও ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির কিছু কিছু আচরণে, নেতাকর্মীদের আচরণে অথবা আপনার তাদের কিছু পদক্ষেপে আপনার জনমনে কিছুটা আপনার ক্ষোভের সৃষ্টি হয়েছে, কিন্তু বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অত্যন্ত দৃঢ় হাতে সেটা মোকাবিলা করে আপনার বিএনপিকে কিন্তু একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে উপস্থাপিত করেছে এবং জনগণের সামনে সেটা আপনার একদম মানে স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এখানে যে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আসলে সরকার তো আর বিএনপি পরিচালনা করছে না, সরকার পরিচালনা করছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সরকার আইনশৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। তারা কিন্তু আপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে তারা শৈথিল্য দেখাচ্ছে। আর এছাড়া বিএনপি কিন্তু 5ই আগস্টের পর থেকে খুব নির্মমভাবে একটা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে। আমরা দেখছি যে অনেকগুলো যে ভারতের একটা ঘটনাকে আপনার বাংলাদেশের একটা বড় পত্রিকা বাংলাদেশের ঘটনাগুলো চালিয়ে দিচ্ছে। তারপরে আবার অনেক বিভিন্ন মতে রাজনীতিবিদরা 5 বছর আগের ছবি, 3 বছর আগের ছবিকে বর্তমানের ছবিগুলো চালিয়ে দিচ্ছে। তারপর ধরুন গতকাল গাজীপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানে বলতেছে চাঁদাবাজদেরকে কুপিয়ে একজন সাংবাদিক হত্যা করেছে। পরে দেখা গেল যে সাংবাদিকগুলো যে আপনার পুলিশের সোর্স এবং নারী ঘটিত কেলেঙ্কারির কারণে তাকে কিন্তু তার প্রতিপক্ষরাই তাকে মানে হত্যা করেছে। এখানে বিএনপির কোনো দায় নাই এবং সংশ্লিষ্ট নাই। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যতটা মানে শক্ত হাতে এদেরকে দমন করা দরকার, অথবা যতটা শক্তভাবে কথা বলা দরকার, অথবা মিডিয়ার সামনে ব্যাপারটাকে খোলাসা করা দরকার, তারা কিন্তু এক ধরনের ঢাক গুড় তাদের মধ্যে আছে এবং এটাও একটা চক্রান্ত ষড়যন্ত্রের একটা অংশ। তা আমরা মনে করি যে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তো বিএনপি আজকে দীর্ঘদিন যাবৎ মোকাবিলা করছে। সেই হোসেন মোহাম্মদ এরশাদ বিএনপিতে ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগ গত 15 বছরে হেন কোনো আপনার নিপীড়ন নেই যেটা বিএনপির উপর করে নেই। বিএনপি নিপীড়নের নির্যাতনের দিক দিয়ে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে তারা আপনার তাদের সক্ষমতা প্রমাণ করেই কিন্তু তারা একটা আন্দোলনের সোপান তৈরি করেছে এবং যে আন্দোলনের সোপান বেয়ে কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে তার সমস্ত সভাসদ নিয়ে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা মনে করি যে এখন এই ধরনের অপপ্রচার বিএনপিকে মাঝে মাঝে কিছুটা আপনার জনগণের বিভ্রান্তি সৃষ্টি হলো। পরবর্তীকালে ঘটনাগুলো যখন গভীরে যায় তখন বোঝা যায় যে না, এগুলো একটা মিথ্যা প্রচারণা, প্রপাগান্ডা। বিএনপির বিরুদ্ধে এই ধরনের প্রচারণা প্রপাগান্ডা করার জন্য একটি বিশেষ রাজনৈতিক দল তার সমস্ত নেতাকর্মীদেরকে একদম একযোগে নামিয়ে দিয়েছে। এক একজনের 20, 50, 100টা করে আপনার এই যে সমাজ যোগাযোগ মাধ্যমে আইডি খুলে তারা সেখান থেকে বিএনপির বিরুদ্ধে তারা বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। কিন্তু যারা বিএনপির ধরুন ভোটার, তারা তো আপনার অনেক, আমি গ্রামগঞ্জে ভোটারদেরকে দেখেছি যারা মোবাইল ব্যবহার করেন না, যারা বাটন মোবাইলে কোনো রকমে কল রিসিভ করতে পারেন, সমাজ যোগাযোগ মাধ্যমে তাদের কোনো কিছুই তাদেরকে আপনার তাদের চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ধরনের অপচেষ্টা না করে একটা সুন্দর নির্বাচন কীভাবে করতে পারে। অনেকেই একটা নির্বাচন বয়কট করার কথা বলে, অনেকে আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো কিছু করতে পারে বলে আমাদের মানে এক ধরনের ধারণাও হতে পারে। কিন্তু আমরা মনে করি যে সব কিছুকে আমরা জয় করেই আমরা একটা নির্বাচনের দিকে যাব এবং জনগণের
রায়ে যে সরকার গঠিত হবে সেই সরকারটা আগামী দিনে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, আমরা এটা আশা করছি। এনসিপির অবস্থানটা রাজনীতিতে কিরকম দেখেন? এনসিপি তো ওইরকম কোনো রাজনৈতিক দলও না, তারা এখনো নিবন্ধন পায়নি, যদিও শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে এই দলের একাধিক নেতা নেতৃত্ব দিয়েছিলেন। আসলে তাদের ভোটের হিসেব যদি করি তাহলে এনসিপিকে আপনি কত পার্সেন্ট দেবেন, বা এনসিপির অবস্থানটা কি? দেখুন, আপনার এই যে ফ্যাসিস্ট মানসিক রোগী সাইকোপ্যাথ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 15 বছর নিরলসভাবে লড়াই করেছি। আমরা কিন্তু বিশ্বাস করতাম যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু এই ধরনের স্বৈরশাসকের পরাজয় বরণ করতে হয়, পালিয়ে যেতে হয়, মৃত্যুবরণ করতে হয়। আমরা এই বিশ্বাস রেখেই কিন্তু ওই স্বৈরশাসকের আমলে আমরা বুক চিতিয়ে আমরা কথা বলেছি। কোনো গণ অভ্যুত্থান কিন্তু কোনো সময় কোনো বিষয়, ক্ষণ, তারিখ ইত্যাদি নিয়ে আসে না। হঠাৎ করে একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় এবং সেটা এই আগুনের স্ফুলিঙ্গতে ক্ষমতাসীন সরকার জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যায়। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আপনার জনগণকে আমরা আস্তে আস্তে সম্পৃক্ত করতে পেরেছি। এক পর্যায়ে ছাত্রদের আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। পরবর্তীকালে পুরোটাই কিন্তু জনতাই, সেখানে খেটে খাওয়া মানুষরাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তার প্রত্যেকে মাঠে নেমে এসছে। দেখুন, আপনার আগস্টের 5 তারিখে সরকার গঠন করার পরে 10 তারিখ থেকে আমি যে কথাগুলো মানে গণমাধ্যমে বলা শুরু করেছি যে ছাত্রদের পক্ষ থেকে কোনো অবস্থায় উপদেষ্টা মণ্ডলীতে সামিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা একটা আন্দোলন করেছে, তারা আমাদের মাথার তাজ হিসাবে, মাথার মুকুট হিসেবে তারা থাকতো সবার কাছে। একটা সংকটে যারা তখন আবার ডাক দিত হেমিলনের বংশীবাদের মতো, আমরা সবাই তাদের পিছনে ছুটে যেতাম এবং পরবর্তী যে সরকার গঠিত হতো সেই সরকারের কোনো রকম যদি অনিয়ম, কোনো রকম দুর্নীতি, কোনো রকম গণবিরোধী কার্যকলাপ করে তার বিরুদ্ধে, তাহলে আমরা এই ছাত্রদেরকে নিয়ে আবার আমরা ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু তারা প্রথমেই সরকার অংশগ্রহণ করে একটা ভুল করেছে, পরবর্তীকালে রাজনৈতিক দল গঠন করে তারা আরও বিরাট ভুল করেছে। তাদের কিছু সংখ্যক লোকের আছে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে কারো উস্কানিতে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং রাজনৈতিক দল গঠন করে এটা রাজনীতির মাঠে কোনো প্রভাব ফেলতে পারেনি এবং ধীরে ধীরে তারা নিজেদেরকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। আমরা দেখেছি যে পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন তাদের মধ্যে তেমন কোনো আপনার জনগণের কোনো অংশগ্রহণই নাই। তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে, সেখানেও তো জনগণের অংশগ্রহণ নাই। এমনকি এদিন যারা যে শহীদ মিনারে যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রাম আমরা দেখেছি যে সেখানে কাঙ্ক্ষিত কোনো জনসাধারণ সমাগম হয়নি। সুতরাং এই রাজনৈতিক দলটা আর ইতিমধ্যে তাদের মধ্যে যে একটা ভাঙনের শব্দ এবং প্রত্যেকে যে এক একজন নিজকে চে গুয়েভারা মনে করে, প্রত্যেকে নিজকে এক একজন সক্রেটিস মনে করে, এটাই তাদের মধ্যে আপনার প্রধান সংকট। এদের মধ্যে প্রধান কোনো মুখ নেই, প্রধান মুখ আপনার সেইভাবে জনগণের কাছে তার সম্বোধিত করতে পারেনি, প্রতিমান করতে পারেনি। সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করি যে আপনার এই দলটা বাংলাদেশের রাজনীতি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়াতে পারবে না। এই যে একটা হিসেব নিকেশ কিন্তু মাঠে চলছে, সেটি হলো যে আওয়ামী লীগের ভোট ব্যাংকে সবাই কিন্তু হাত দিতে চাচ্ছে, সবাই কিন্তু ভাগ বসাতে চাইছে। সেক্ষেত্রে আসলে সাধারণ যে ভোটাররা রয়েছেন, আওয়ামী লীগের তো সাধারণ কিছু সমর্থক আছে, নেতাকর্মীরা না হয় পলাতক আছেন যার নেতৃত্ব দেন, বা বিভিন্ন অর্গানাইজেশন, সহযোগী সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন, তারা অনেকে পলাতক রয়েছেন, অনেকে দেশের বাইরে রয়েছেন, অনেকে কারাগারে রয়েছেন। কিন্তু এর বাইরে সাধারণ যে ভোটারটা, এই ভোটটা আসলে এই ভোট ব্যাংকটার দিকে সবারই নজর। জামাত বলেন, বিএনপি বলেন, অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক বলেন, এনসিপি বলেন, আসলে এই ভোটটা কারা নজর কাটতে পারবে? দেখুন, আওয়ামী লীগ যে কাজটা করেছে তাদের সমর্থকদেরকে আপনার মানে ভোটাধিকার প্রয়োগের চর্চাটাকে ভুলিয়ে দিয়েছে। আওয়ামী লীগের আমলে কোনো ভোট হয় নাই এবং তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যেতে কোনো আগ্রহী নয়। ভবিষ্যতে তাদের নেতাকর্মীরা ভোট দিতে কোনো আগ্রহ প্রকাশ করবে এই ধরনের কোনো রকম সিমটম বোঝা যাচ্ছে না। দেখুন, 2014 সালে 154টা আসনে ভোটই হয়নি, বাকি আসনে ভোট হয়েছে 2 থেকে 3% ভোটার ভোট দিয়েছে। 2018 সালেও 5-7% লোক ভোট দিয়েছে, এর বেশি ভোট দেয় নাই। 2024-এ 4% লোক ভোট দিয়েছে। সিটি কর্পোরেশন অথবা অন্যান্য আপনার স্থানীয় সরকার নির্বাচনও 3%, 4%, 5% বেশি ভোট দেয়নি। উপনির্বাচনগুলোতেও কিন্তু আওয়ামী লীগের 8%-এর বেশি ভোট হয়নি অনেক জায়গায়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের লোক যে ভোট কেন্দ্রে যেতে আগ্রহী, ভোট দিতে আগ্রহী, এটা তাদের অনভ্যাসে বিদ্যানাশ যে একটা শব্দ আছে না, এটা অনভ্যাসে বিদ্যানাশ হয়ে গেছে এবং তারা সেখানে ভোট কেন্দ্রে আসবেও না আর ভোটও দেবে না। এবং আপনার এবং তাদের ভোটের প্রতি তাদের অনেকেই ধরেন যারা কট্টর আওয়ামী লীগের, এটা তো ধরেন কোনো একটা রাজনৈতিক দল না, এটা একটা মতবাদ, একটা ধর্মীয় মানে অনুভূতির মতোই তাদের মানে চিন্তা চেতনা।
তারা ভোট দিলেও তারা তাদের মানে তাদের সম্ভাবনা যদি কাউকে পায় তাকে ভোট দেবে, ভোট না দেওয়ার সম্ভাবনাই বেশি। এবং বিভিন্ন দল যদি আপনার আওয়ামী লীগের ভোট ব্যাংকে টার্গেট করে, এটা ভুল হবে। কারণ আমি যেটা বললাম যে আওয়ামী লীগের ভোটাররা এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমরা এটা আলোচনার টেবিলে হয়তো বিষয়টি আনি না, কিন্তু এটা কিন্তু বাস্তবতা। একদিকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা ভোট ব্যাংক আছে, এটির দিকে অনেকেরই টার্গেট। আবার আওয়ামী লীগের কিছু মানে কিছু সমর্থক টাইপের ভোটার আছে, যারা 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 বিগত 16 বছর তারাও ভোটের বাইরে ছিল, তারা ভোটের বাইরে ছিল 16 বছরে রাখা হয়েছিল, তাদেরকে রাখা হয়েছে। এবং সামনে যে তারা মানে তাদের যে অভ্যাসটা হয়ে গেছে ভোট কেন্দ্রে না যাওয়া, সেটা কি তারা আবার ভোট কেন্দ্রে যাবে, এটা আমার কাছে মনে হয়। আবার একটা পরিবেশ যদি তৈরি করতে পারেন আপনারা, রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশন মিলে, তাহলে অবশ্যই সবাই উদ্বুদ্ধ হবে। এমনকি আমার মনে হয় অনেক পথধারী যারা কোনো ধরনের অত্যাচার নির্যাতনের সাথে 16 বছর জড়িত ছিলেন না, এরকম তো কিছু কিছু মানুষ আছে, অবশ্যই আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের সব মানুষ তো আর খারাপ হয় না। তো সেরকম অনেক লোকও, মানে আমি গ্রামের ছেলে, আমার কাছে মনে হয় অনেক লোকই ভোট দিতে যাবে। না দেখেন, আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা যদি ভোট দিতে যায়, তারা কাকে ভোট দিবে সেটা তো আর আমরা বলতে পারবো না। সেখানে জামাতও সেখানে ভোট ভাগ দিতে চাচ্ছে, ভাগ বসাতে যাচ্ছে, ইসলামী আন্দোলনও ভোট ভাগ বসাতে চাচ্ছে, সেখানে আপনার এনসি ভোট ভাগ বসাতে চাচ্ছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত ওনারা কাদেরকে ভোট দেবে এটা আমি বলতে পারবো না। তবে আপনার যেটা আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের মধ্যে আপনার নিরীহ আওয়ামী লীগ বলেন অথবা আপনার মানে ভালো আওয়ামী লীগ বলেন, এটা একদম সোনার পাথর বাটে। আওয়ামী লীগ যে মানে যে করে, তাদের যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা বড় ভয়ঙ্কর রকমের বিশ্বাস। তাদের কারোর মধ্যেই আমি এত বড় একটা গণহত্যা পরিচালনা করার মধ্যে অনুশোচনা দেখি নাই। 15 বছর গণতন্ত্রকে হত্যা করে তারা যেভাবে এই একনায়কত্ব কায়েম করেছে, এই বিরুদ্ধে তাদের কারো কোনো কথা নেই। বরঞ্চ যারা ইতিমধ্যে একটু ফেসবুকে কথা বলে অথবা ইউটিউবে কথা বলে, তারা বরঞ্চ আরও দ্বিগুণ শক্তি সঞ্চয় করে ফিরে আসবে, হুমকি দামকি দিয়ে কথা বলছে। তো এতে করে মনে হচ্ছে যে কয়লা ধুলেও ময়লা যায় না। এটা আওয়ামী লীগ থেকে আমরা এটা আশা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যদি ভোট দেয়, সেটা তারা সব বিবেচনা করে। সেখানে হয়তো কিছু কিছু কেন্দ্রতে বা কিছু আসনে হয়তো প্রার্থীকে ভোট দেবে, কিছু আসনে হয়তো মার্কাকে ভোট দেবে, সেটা সামনেই বলতে পারবে। এই মুহূর্তে এটা বলার মতো, প্রেডিক্ট করার মতো কোনো অবস্থা এখনো তৈরি হয়নি। আওয়ামী লীগের মনোভাবটা ঠিক এরকম যে তারা ভাবছে যে তাদেরকে একটি ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। পাশাপাশি কিছুদিন আগে দেখলাম যে একটি ট্রেনিং দেওয়া হচ্ছে অনেক দেশে অরাজকতা সৃষ্টির জন্য, এক আর্মি পার্সনকে কাজে লাগিয়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন সেই নিউজটি ভাইরাল হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টির এক নেতা, ওনার নামটা আমার, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি, আজকে তার বক্তব্যটি দেখলাম যে তিনি বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচনে না গেলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। সব তো একই সূত্রে কথা মনে হচ্ছে। না, অরাজকতা তো জনগণের প্রতিহত করবো। অরাজকতা করার ক্ষমতা আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। অরাজকতা করতে হলে জনগণের কিছুটা সমর্থন লাগে। জনগণের সমর্থন ছাড়া অরাজকতা তো আপনার আমার দক্ষিণ অঞ্চলে চরমপন্থীরা করেছে, কিন্তু তারা বিলুপ্ত হয়ে গেছে। এখানে 1975 সালের 15ই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগের অনেকে পালিয়ে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে এসে সীমান্তবর্তী বিভিন্ন থানা ফাঁড়িতে লুট করেছে, বোমাবাজি করেছে, কিন্তু তাদের সেই কর্মকাণ্ড কিন্তু জনমনে কোনো সাড়া ফেলতে পারে নাই। এখনও এই ধরনের যে তারা যদি আত্মঘাতী চিন্তা করে, একটা গণতান্ত্রিক বাংলাদেশের একটা পুরনো গণতান্ত্রিক রাজনৈতিক দলটা যে কতটা দেউলিয়া হয়ে গেছে, তারা এখন আপনার সন্ত্রাসের মাধ্যমে, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে কোনো দাগ কাটবে এটা আমরা মনে করি না। জঙ্গি প্রশিক্ষণের মাধ্যমে, জঙ্গি প্রশিক্ষণ করেও বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ এবং গণতন্ত্রপ্রেমী, সুতরাং এখানে ওরা কোনো কাজ করতে পারবে না। বরঞ্চ ধরেন আপনার তাদেরকে অপেক্ষা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার পরে আপনার পৃথিবীর কোনো স্বৈরশাসক উৎখাত হওয়ার পরে পরবর্তীকালে আর রাজনীতি তেমন কোনো ফিরতে পারে নাই। আমরা এখানে আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদেরকে কারো দেখিয়ে লাভ নেই। শামীম হায়দার পাটোয়ারি হিসেবে এটা তার একান্ত ব্যক্তিগত মতামত। আপনার সেই মতো অবস্থান নেই, কারণ তার নিজের ঘরের মধ্যে আগুন লাগছে। হ্যাঁ, আদালতের একটি রায় আছে, সেটাই তাদের মানে তারা আদালতের রায়কেন্দ্রিক রাজনীতি করতে গেলে তো আর আসলে রাজনীতি হয় না। রাজনীতিকে আদালতে আওয়ামী লীগ নিয়ে গিয়ে চরম ভুল করছে, জাতীয় পার্টি একই ভুল করছে। সুতরাং জাতীয় পার্টি এখন আর আগের মতো রাজনীতি মোটেই প্রাসঙ্গিক নয়। তাদের ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমেছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বলে পরিণত হয়ে গেছে। না, আজকেও দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
চাঁদা দিচ্ছে তাদের দলকে সুসংগঠিত করার জন্য। কলকাতায় কোনো একটি জায়গায় তারা সমবেত হচ্ছেন রেগুলারলি, একটা অফিসের মতো, আনঅফিসিয়ালি অফিস, সেখানে সমবেত হচ্ছেন এবং তারা সেখান থেকে নির্ধারণ করছেন। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আপনারা কি করতে যাচ্ছেন, তখন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দেয়ালে পিঠ ঠেকে গেলে আসলে কিছুই যখন করা থাকে না, তখন আমাদের তো লড়তে হবে, লড়াই করতে হবে। শেষ না, লড়াই তো আমরা 15 বছর করেছি, আমরা জানি যে লড়াইটা কত মানে দুঃস্বপ্নের লড়াই। আওয়ামী লীগ এখন যেগুলো কথা বলতেছে এগুলো আসলে তাদের মানে নেতা কর্মীদেরকে কোনো কোনো ক্ষেত্রে চাঙ্গা করার জন্য, কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর কি। তাদের যদি ন্যূনতম লজ্জা শরম থাকতো, মানে হায়া মানে লাজ লজ্জা থাকতো, তাহলে তারা পালিয়ে গিয়ে এরকম বাগাম্ব করতো না আর কি। তারা দেশে থেকে তো মোকাবিলা করতে পারতো। রাজনীতিবিদের জন্য তো ফুলের মালা আর জুতার মালা তো এবং পাশাপাশি, রাজনীতিবিদের জন্য আপনার ক্ষমতার চেয়ার আবার জেলখানার মানে মানে কারাগার একই 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 কথা। তো আপনি ক্ষমতা থাকবেন আর পালিয়ে যাবেন, এটা হতে পারে না। আপনি দেশে থেকে মোকাবিলা করতেন, তাইলে অনেক মানে ভালো হতো, বা নেতাকর্মীরা আপনার আপনার চিন্তা করতে। এখন বিদেশের মাটিতে বসে এই ধরনের কর্মকাণ্ড করে খুব একটা সুবিধা করতে পারবে আমার মনে হয় না। গত 1 বছরে তো কোথাও সামান্যতম কিছু করতে পারে না। 2-একটা হরতাল ডেকেছে, এই করছে সেই করছে, এগুলো এখন পর্যন্ত। কারণ মাত্র আপনার প্রায় 1,500-এর মতো শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগ নির্বিঘ্নে রাজনীতি করবে আর জনগণ চেয়ে চেয়ে দেখবে, এটা আশা করাটা মনে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে। আপনার ইউনূস সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন, এটাই স্বাভাবিক। একটা সরকার ক্ষমতায় থাকলে তার সমালোচনা হবেই, তার সফলতা ব্যর্থতা নিয়ে সমালোচনা হবে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় যাওয়ার পর যতটুকু পেরেছে, দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, কারণ একটা ভঙ্গুর দশায় ছিল, সেখান থেকে যতটুকু উত্তরণের চেষ্টা আমরা দেখেছি। পাশাপাশি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটিও তো বেশ একটা আন্দোলনের একটা মহোৎসব শুরু হয়ে গেছিল, সেখান থেকেও কিছুটা সরে আসছি, যদিও মাঝে মাঝে আমরা সেগুলো দেখি। তো সব কিছু মিলিয়ে ইউনূস সরকার আবার নির্বাচনের একটা নির্দেশনাও আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আগামী বছরে। ইউনূস সরকারকে কত মার্কস দিবেন আপনি? দেখুন, ডক্টর ইউনূস সাহেব নিজের প্রতি সুবিচার করেন নাই। তিনি প্রথমে যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন, বাংলাদেশের সবচাইতে অযোগ্য এবং ব্যর্থ লোকদেরকে একটা সমাবেশ গঠন করেছেন। তার মধ্যে 2-1 হয়তো ক্যাপাবল, এবং আমি অর্থ মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন তিনি মানে আর্থিক খাতে যে দুর্নীতি এবং আপনার ওই চাকর বাকরের নামে যে 2-4-5 হাজার কোটি টাকা লোন টোন নেওয়া, ওগুলো বন্ধ করাতে আর্থিক খাতে কিছুটা শৃঙ্খলা আসলেও এখানে বাজারে কোনো শৃঙ্খলা আসে নাই, সড়কে কোনো শৃঙ্খলা আসে নাই, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো উন্নতি হয় নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা অত্যন্ত কাহিল, ঘুষ দুর্নীতি অনেকভাবে বেড়ে গেছে, ট্রাফিক সমস্যার সংকটের সমাধান করতে পারে নাই। সর্বোপরি আপনার ডক্টর ইউনূস সাহেব তার কোনো মন্ত্রণালয় কিন্তু সফল, এটা আমরা বলতে পারবো না। কোনো মন্ত্রণালয় জনগণের মনের মধ্যে কোনো দাগ কেটে এটা বলতে পারবো না। এখন ধরেন হঠাৎ করে মাঝখান দিয়ে দেখলাম যে বেশ কিছু লোক উদয় হয়েছে যারা ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায়, তারা আবার হঠাৎ করে কোথায় জানি আবার হারিয়ে গেছে। সুতরাং ইউনূস সরকারকে আমরা যেটা মনে করি যে আসলে ইউনূস সরকার তো রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো দক্ষ লোক নয়, এবং উনি এনজিও করা লোক, এনজিও করার ব্যাকগ্রাউন্ডে কিছু লোকজনকে তিনি কিছুদিনের জন্য দায়িত্ব পেয়েছেন। হয়তো আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তার প্রতি কৃপা বর্ষণ করেছেন, তিনি জেলে থাকার কথা ছিল, সেখান থেকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন। তিনি সেটা মনে করে যে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করা দরকার ছিল, সেটা উনি সেভাবে করতে পারেননি। কিছু বিদেশি লোকদেরকে এনে তিনি চেষ্টা করছেন, যেটাও আমরা খুব একটা ভালো চোখে দেখছি না। তো যাই হোক, আমরা মনে করি যে আর অল্প কয়েকদিন এটা মানে আছে, ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেব কোনোরকম তার রুটিন কাজগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই। কারণ উনি ওনার উপদেষ্টা মণ্ডলী করার সময় তিনি স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন, তিনি তার আপনার নিজস্ব লোকদের সেখানে বসিয়েছেন, এবং আমরা অনেক সময় ওনাকে ওনার মন্ত্রণালয়গুলোকে পরিবর্তন করার জন্য বলেছি, উনি কথা শুনে নাই। উনি একজন ভালো বক্তা, মৃদু হাসি দিয়ে কথা কম বলেন, কিন্তু উনি কথা কার্যকর করেন না আর কি। এটা অবশ্য এনজিওদের ধর্ম, কারণ এনজিওরা যদি কথা শুনে তাহলে তো আর মানুষের আপনার ঘরে টিন খুলে নিয়ে যেতে পারে না, আপনার মানে দুধেল গাভী তারা নিয়ে যেতে পারে না ঋণগ্রস্তদের কাছ থেকে। সুতরাং এখান থেকে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না। আমরা এখন আল্লাহ আল্লাহ করছি কত তাড়াতাড়ি আমরা এই অন্তর্বর্তীকাল সরকার থেকে মুক্ত হয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো। সেই গণতান্ত্রিক সরকার পাবেন সেই প্রত্যাশা তো সবারই, সাধারণ মানুষের। কিন্তু 5 আগস্টের যে, এবার একটু ভিন্ন আলোচনা, 5 আগস্টের যে একটা চেতনা ছিল, অর্থাৎ মানুষের যে একটা পরিবর্তনের যে একটা প্রত্যাশা ছিল ব্যাপক হারে, মানে অসংখ্য মানুষ, শ্রমিক জনতা, আমরা দেখেছি শিক্ষার্থী, তারা প্রাণ দিয়েছে। সুতরাং এখানে একটা পরিবর্তনের বড় ধরনের একটা প্রত্যাশা ছিল।
5 আগস্টের পরবর্তী বাংলাদেশের সেই পরিবর্তনের কতটা দেখছেন? না, পরিবর্তনের আকাঙ্ক্ষা তো অবশ্যই ছিল, প্রচণ্ড রকমের পরিবর্তন আকাঙ্ক্ষা ছিল। 15 বছর আমরা মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছি, মানুষদেরকে আমরা সংগঠিত করেছি, আমরা তাদেরকে বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আন্দোলন করে মানুষদের চেতনার মধ্যে একটা আমরা চিন্তার পরিবর্তন ঘটিয়েছি। কিন্তু 15 আগস্টের পরে যারা 5 আগস্টের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা কিন্তু সেই চেতনাটা ধারণ করার মতো লোক নয়, যে কারণে আমরা আশাহত হয়েছি। এখন তো আপনার দুর্নীতিটা একদম ওপেন সিক্রেট, এখন অনেক উপদেষ্টাদের দুর্নীতির কথাটা খুব ভালোভাবে প্রমাণিত হচ্ছে। তারপরে বিভিন্ন টেন্ডার বাণিজ্যে নিয়োগ পদ্ধতিতে উপদেষ্টা হতে আরম্ভ করে তারপরে সেই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদের নামে যে কথাবার্তা হচ্ছে, এইসব কারণে মানুষের মধ্যে একটা আশাভঙ্গ হয়েছে। তাদের কাছ থেকে আমরা, ছাত্ররা আন্দোলন করেছে যুগে যুগে, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন আন্দোলন করার পরে ছাত্ররা আবার দল গঠন করে ক্ষমতা যাওয়ার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছে, এরকম ইতিহাস খুবই কম। এটার কারণ এটা একটা কারণ। এটা যেটা যদি আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিত, একটা নির্বাচিত সরকার আসলে জনগণের প্রতি তাদের একটা কমিটমেন্ট থাকতো, সেই কমিটমেন্টের প্রেক্ষিতে তারা হয়তো একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তি নিয়োগ করতো এবং চেষ্টা করতো। আমরাও তার পক্ষে থাকতাম এবং আমরা সেই সুশাসনের জন্য আমরা প্রয়োজনে আবার রাজপথে নামতাম অথবা আমরা চাপ সৃষ্টি করতাম। কিন্তু বর্তমান সরকারকে তো কোনো চাপ দিয়ে কোনো লাভ নেই, কারণ তারা কোনো কাজের লোক না, তারা আসলে একেবারে অকর্মণ্য একজন লোক। তারা মাঝে মাঝে আগে টক শো করতেন, মাঝে মাঝে করতেন, এইসব আন্দোলনে তাদের কোনো রকমের সম্পৃক্ততা ছিল না। বৃদ্ধ বয়সে তারা অবসর জীবনযাপন করতেন, কেউ দেশের বাইরে ছিলেন, তাদেরকে ধরে এনে তাদের থেকে আমরা আর কতটাই আশা করতে পারি। সুতরাং এটা আমাদের একটা আশাভঙ্গ হয়েছে। তবে আমরা এটা আশা করি আপনার পরিবর্তিত পরিস্থিতিতে জনাব তারেক রহমান অত্যন্ত আপনার একজন সফল রাজনীতিবিদ হিসাবে এবং সফল একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা হিসাবে এবং একজন সৎ দেশপ্রেমিক নেতা হিসাবে আমাদের সামনে নিজকে উপস্থাপিত করেছেন। এবং আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, সেই সরকার অবশ্যই একটা ক্রিয়াশীল সরকার হবে, সেই সরকার একটা গতিশীল সরকার হবে, সেই সরকার একটা দুর্নীতিমুক্ত সরকার হবে, সেই সরকার দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করার জন্য তার সর্বোচ্চকে উজাড় করে দেবেন। আমরা তো এই আশাই বুক বেঁধে আছি এবং আমরা মনে করি যে আমাদের মতো কোটি কোটি জনতারা বিশ্বাস করেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকারটা হবে আপনার জনগণের সরকার, যে জনগণের সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। মানে আপনারা ধরেই নিয়েছেন আপনার জোট ক্ষমতায় আসবে বা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিএনপি ক্ষমতায় যাবে? দেখুন, এখন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো তারা পক্ষান্তরে স্বীকার করছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এটা বিভিন্ন মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো বলছেন, বিভিন্ন মধ্যম শ্রেণীর রাজনৈতিক দলগুলো বলছেন। আর আমরা যারা ক্ষুদ্র রাজনৈতিক দল, আমরা যারা জনগণের সাথে সম্পর্কিত, আমরা তো জনগণের পাস বুঝি। আর এছাড়া বিভিন্ন রকমের জরিপেও উঠে আসছে যে বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। আর ধরেন জামাতে ইসলামের যত সমর্থক তত ভোটার, আবার একটা এনজিও ধরনের একটা রাজনৈতিক দল, এটাকে পরিপূর্ণ জনগণের রাজনৈতিক দল নয়। আবার চরমোনাই পীর সাহেবের দল তার মুরিদ ভিত্তিক রাজনৈতিক দল। সুতরাং এই মুহূর্তে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক দল মাঠের মধ্যে নাই। আমরা একটা জিনিস আশা করতে পারি যে সবাই মিলে আমরা একটা নির্বাচন করে একটা জাতীয় সরকার করতে পারি 5 বছরের জন্য, যাতে করে আপনার হয়তো দেশের একটা স্থিতিশীলতা থাকতে পারে। আবার আমরা এটাও মনে করি যে একটা মোটামুটি শক্তিশালী একটা বিরোধী দল থাকা দরকার। আমরা সেই লক্ষ্যও আমাদের চিন্তার মধ্যে আছে। আমরা যদি দেখি যে বেশ কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো একটা অবস্থান আছে এবং তারা একটা সংসদে একটা মোটামুটি শক্তিশালী বিরোধী দল হিসেবে অবতীর্ণ হবে, সেটা তো সরকারের জন্য, রাষ্ট্রের জন্য এবং গণতন্ত্রের জন্য এটা অবশ্যই একটা সুফল বয়ে আনবে। আপনাকে সেলিম ভাই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা পাবো। জি, ইনশাল্লাহ, যখনই ডাকবেন আমাকে পাবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের পূর্ণ সফলতা কামনা করি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।